24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। বন্ধুরা, আজকে আমাদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের রিটায়ার্ড জুনিয়র ওয়ারেন্ট অফিসার নান আদার দেন নীলমণি বিশ্বাস মহাশয়। এই নীলমণিবাবু সম্প্রতি একটি বই লিখেছেন নিজের রিসার্চ ওরিয়েন্টেড বিষয় নিয়ে। কি সেই বই? সেই বই নিয়ে আমরা আলোচনা করব আজকে। নীলমণিবাবু, প্রথমে তো আপনাকে সাধুবাদ জানাই যে আপনি আপনার পুরো যে এয়ারফোর্সের যে সময়গুলো আপনি কাটিয়েছেন, সেই সময়ের সাথে সাথে আপনি কিছু রিসার্চও করেছিলেন। সেই রিসার্চকে একবদ্ধ করে একটি বই আপনি লিখেছেন, যার নাম হচ্ছে নির্বাচিত গল্প সমগ্র। এবং এই বইটি কি বিষয়ে লেখা হয়েছে আরও বিস্তারিতভাবে আমরা জানবার চেষ্টা করব। নীলমণিবাবু, প্রথমত সাধুবাদ জানাই যে আপনি এরকম একটা বই নিয়ে চলে এসছেন, যেটা খুবই সমসাময়িক। আমরা জানতে চাইব যে হঠাৎ করে এই বই লেখার আগ্রহ কি করে আপনার মধ্যে জন্মালো আর কি। অ্যাকচুয়ালি শুরুর থেকে আমি যখন স্কুল লাইফে ছিলাম কবিতা টবিতা লিখতাম অল্প অল্প, তো তখন অত বেশি মনোযোগ দিতে পারিনি, কারণ পড়াশোনা ছিল। তারপরে যখন এয়ারফোর্সের চাকরিতে ঢুকলাম আর কি, অ্যাক্টিভিটিসগুলো এত বেশি থাকতো। এই নর্মাল লাইফে তো লেখার অনেক স্কোপ থাকে, কিন্তু খুব টাইমও কম পাওয়া যেত এবং সেই ধৈর্যটাও থাকতো না। আর স্পেশালি কি এয়ারফোর্সের এনভায়রনমেন্টটা ছিল ইংলিশ ওরিয়েন্টেড। বাংলা আমার যত এখন লিখতে গিয়ে আমি বুঝতে পারছি গ্রামারগুলো এত টিপিক্যাল, কোথায় দন্তেন্য, কোথায় মধ্যাহ্ন, কোথায় মধ্যাংশ, দন্তেশ্ব, এইরকম হর্ষিকার দীর্ঘিকারের এত কমপ্লিকেটেড ইংরেজিতে কিন্তু নেই। কিন্তু যখন এই করোনার সময় শুরু হলো আর কি, তখন বাড়িতে আর কোনো কাজকর্ম নয়, বাইরেও যেতে পারছি না। তখন আমি দেখলাম যে আমার কাছে তো ডায়েরি অনেক আছে, মশলাগুলো তো ওখানে রেডি আছে, আমাকে খালি ওইগুলোকে একটু পালিশ করে ঠিকমতো ওইগুলোকে প্রজেক্ট করতে হবে। শুরুর থেকে আমার এই ছিল যে আমরা কোন এরিয়াতে থাকতাম সেটা একটা গবেষণার বিষয়, যে ওই রিমোট এরিয়ার থেকে আমি কি করে এখানে এয়ারফোর্সে ঢুকলাম। তা আমার অনেকদিন ধরে একটা ইচ্ছা ছিল যে এই পুরো জিনিসটা আমি পাবলিকের সামনে একটা পেশ করব, যাতে কি সবাই জানতে পারে যে আমি কোন স্তর থেকে আমি এসেছি। আমার কাছে খালি স্কুল ফাইনালের সার্টিফিকেটের একটা সার্টিফিকেটের ছিল, আর কোনো যোগ্যতা আমার ছিল না। সেটা নিয়ে পুরো কৃষ্ণনগরে বেস করে কলকাতার যত রাস্তাঘাট মক্ত ঘুরেছি, আত্মীয় স্বজন অনেক ছিল। এয়ারফোর্সের সেই রানীকুটরে গিয়ে লাইন দিয়ে ওখানে তো ভর্তি হয়ে গেলাম। তারপরে তো লাইভ চালু হয়ে গেল, যখন এয়ারফোর্সের লাইভ চালু হয়ে গেল তখন আর কোনো অসুবিধা নেই। তখন দেখলাম কি অনেক কিছু আমি ডায়েরিতে পেলাম। যখন কি চাকরিতে ঢোকার আগে আমার একটা, তখন তো ডায়েরি কেনারও তখন পয়সা ছিল না, তখন একটা কাগজ সেলাই করে আর কি, দিস্তা কাগজ যেগুলো আমরা বলি, করে একটা ছোট ডায়েরির মতো করে ওগুলো লিখলাম। যখন লিখতে শুরু করলাম পেপারগুলো 60 বছরে কি হয়েছে, পুরো একদম পাপড়ের মতো হয়ে গেছে। পড়তে গিয়ে দেখি আস্তে আস্তে অনেক পেপার বেরিয়ে যাচ্ছে। তা যাই হোক, যতটুকু আমার নেওয়ার দরকার ছিল ওগুলো নিলাম। তাতে কি আমি যখন পুরো আমাদের দেশের বাড়িতে আমরা কেমন ছিলাম, তারপরে ওখানে আমাদের কেমনভাবে মানুষ হয়েছি যৌথ পরিবারে, তখন ঠাকুমা, তারপর ঠাকুরদাদা, কাকা কাকিমা, তা এদের মধ্যে একটা সুন্দর পরিবেশ ছিল। আর গ্রামের পরিবেশ ওখানটা যেমন সব চাষাবাদের উপরে নির্ভরশীল। তো তখন আমাদের পরিবারটা এমন ছিল যে একদম সচ্ছল পরিবার, কোনো অসুবিধা ছিল, অর্থনৈতিক দিকে কোনো অসুবিধা ছিল না। তারপরে এমন একটা ঘটনা ঘটলো আর কি পারিবারিক ইয়েতে, তখন আমাদের ওখান থেকে ওই নাটনা বলে একটা গ্রাম আছে করিমপুরের কাছে, আমরা ওইখানে চলে আসলাম। একদম শুরুর থেকে তখন কিচ্ছু নাই। আর সেই সময় আর কি সেই 60 সালের কথা বলছি, ওয়েস্ট বেঙ্গলের তখন
মানে মানে দারুণ অবস্থা। তো সেই সময় এরকম পড়াশোনা করলাম, করে যখন আমি হায়ার সেকেন্ডারি 3 বছরের কোর্স মানে চালু হয়ে গেছে, ক্লাস 10-এ যখন পড়ি তখন আমার ইচ্ছা হলো যে বাবাকে বললাম যে আমি হায়ার সেকেন্ডারি কোর্স করলে 1 বছর বেশি লাগবে, আমি ক্লাস 10-এ গিয়ে ভর্তি হব। 2 বছরের মানে কোর্স, 9 তখন অলরেডি হয়ে গেছে, হায়ার সেকেন্ডারি 1 বছর পড়েছি, ওখানে পড়লাম, সাবজেক্ট পুরো আলাদা। তো ওটা একটা অ্যাচিভমেন্ট যে ওই স্কুল চেঞ্জ করে 1 বছরের মধ্যে 2 বছর কমপ্লিট করে, মানে ওটাও ডিটারমিনেশন না হলে হতো না, আমি নিজের ইচ্ছাতে। বাবাও তখন কোনো মানা করেনি, আর ঠিক আছে তোমার ইচ্ছা, যখন তুমি ক্লাস 10 দেবে যাও। তারপর যখন পরীক্ষা দিলাম 65-এ, তখন পাস করলাম। পাস করার পরেই কিন্তু আমি বসে থাকিনি, কাকাদের সঙ্গে তখন ওই PL-48 গম আসছে থেকে আমেরিকার থেকে, ওই স্টিমার লাইনেও কিছুদিন কাকাদের ছিল, হলদিয়া টু তখন কলকাতা করতো সে গমের ইয়েটা। তারপরে কোনো কারণে ওই চাকরি চলে গেল, তখন আমি এয়ারফোর্সে গিয়ে তারপরে এই শুরু হলো তখন এয়ারফোর্সের যে আমি কেমনভাবে আর কি ভর্তি হলাম শুরুর থেকে একদম এ পর্যন্ত, এই পুরো সেকেন্ড কাহিনীটা হচ্ছে আমার ওই পুরো এয়ারফোর্সের কী করে প্রবেশ হলো, আবির্ভাব হলো সেটা। আর 1 নম্বর মানে একটা গ্রামের ছেলে মানে এয়ারম্যান হয়ে ওঠা, এটা তো খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো একটু আমাদেরকে জানান কিভাবে হলো ব্যাপারটা। মানে ওখানে আমার একজন মানে আমার কাকিমার একজন ভাই ছিল, সে কানপুরে তখন ছিল, তখন মানে ফিটার 2A মানে মানে যেটা ইঞ্জিন যেটা হয় না এয়ারক্রাফটের, দুটো, একটা এয়ারফ্রেম একটা ইঞ্জিন, তো ইঞ্জিন ট্রেডে উনি ছিলেন আর কি। তো হঠাৎ উনি ছুটিতে আসলেন, তখন ওই ফেব্রুয়ারি মাসের দিকে আমাকে বললেন যে তুই ইয়েতে যা, গোখাল রোডে যা, ওখানটায় গেলে, উনিও জানতেন না তখন যে রানীকুটিরে তখন অলরেডি এয়ারফোর্সের এটা চেঞ্জ হয়ে গেছে। তো তখন ওই ট্রানজিশন পিরিয়ড, মানে তখন ওই রানীকুটিরে ওই সেন্ট্রাল কমান্ডের একটা পার্ট ছিল, এয়ারফোর্সের বড় একটা ইয়ে ছিল রানীকুটিরে, ওইখান থেকে পরিচালনা হতো, কমান্ডে যাওয়া হয় ওখানটায়। তো ওইখানে গিয়ে তারপর যখন গেলাম ফেব্রুয়ারি মাসে, তারপর যখন লাইনে দিয়ে তখন আমাকে বলছে যে তোমার তো এখনো 17 বছর হয়নি, 17 বছর না হলে তো তুমি ঢুকতে পারবে না, তুমি 10 মার্চের পরে আসো। আমি কিন্তু তার থেকে 16 বছর থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। 17 বছর যখন 10 তারিখে হলো, হওয়ার পর সব কিছু হয়ে গেল, হয়ে গিয়ে একটা মেডিকেলে গিয়ে আটকে গেল। মেডিকেলে মানে দুটো নিপল যে ছিল না, মানে একটা হয়তো একটু বড় মতো ছিল, মানে কোনো কারণে ওটা অনেকের হয় আর কি, তো ওটা বলে ওটা অপারেশন না করলে তোমার হবে না। বাবার তো কোনো ইচ্ছা নেই অপারেশন করতে গেলে, তখন ভয় কী হবে না হবে, মার হচ্ছে ছিল না। আমি একা শক্তিনগর হসপিটালে গিয়ে ডাক্তারের সঙ্গে নিজেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সব দেখিয়ে টেকিয়ে অমুক তমুক করে তখন অপারেশন করলাম। অপারেশন করে যখন ফিট হলো, তারপরে রানীকুটিরে আসলাম, বলে হ্যাঁ ঠিক আছে তোমার এখন কোনো অসুবিধা নেই, তুমি যাও। তখন মানে কতগুলো আমাকে সে পার করে যেতে একে তো সেই করিমপুর থেকে কৃষ্ণনগরে থাকা, কাকাদের বাড়িতে থাকতাম, ওইখান থেকে আবার কলকাতায় ঘুরে ঘুরে এদিকে করা। তো যাই হোক, ওনারাও খুব আমাকে সাহায্য করেছে আর কি। তো তার বাবারও তখন ভালো তো ইনকাম ছিল না, মানে তখন ওই 10 টাকা করে LICর ইয়ে ছিল, প্রিমিয়াম ছিল। বাবা করতো কি সেই জনতা পলিসি বলতো, সেই জনতা পলিসি উনি করতেন আর। তারপর যাই হোক, এই নির্বাচিত গল্প সমগ্রতে আমরা আবার ঢুকবো। হ্যাঁ, কতগুলো মানে এখানে অধ্যায় বা কতগুলো গল্প রয়েছে? 8টা গল্প রয়েছে। 8টা গল্পের মধ্যে 2টো গল্প হচ্ছে এই যে কালীগাঙের কত কথা হচ্ছে আমার সেই ছোটোবেলাকার ওখানে যখন কালীগাঙিতে ছিলাম, আর নাটনায় নাকাল মানে ওই যে আমরা এসে আমাদের যে নানা রকম সমস্যা, নাকাল মানে কি একটা নাস্তানাবুদ হওয়া যেটা বলে না, এটা হচ্ছে নাকাল মানে ওইটা আমরা কি করে হয়েছিলাম, মানে শুরুর থেকে কি করে সমস্ত কিছু একটা ঘরের মধ্যে তখন মানে আমরা 6 জন 5 জন তখন অলরেডি, তখন মা তখন ওই যমজ দেবন মানে আমরা যে খড়গপুরে বললাম না, ওরা যমজ, সেই যমজের ওখানে জন্ম হলো। মানে আপনি বলছিলেন আপনারা 8 ভাই বোন আর কি? হ্যাঁ, আমরা যখন ওইখান থেকে কালীগাঙির থেকে ছোটবেলা থেকে আসলাম তখন আমরা 5 জন ছিলাম। আচ্ছা, তারপরে 2 জন যমজ হলো, 2টো থাকা খাওয়া সেই সমস্যাগুলো আপনি ডিল করেছেন আর কি। তারপরে সেগুলো হলো, তারপর বাবা ওখান থেকে একটা জমি কিনলেন, জমি কিনে শেষ একদম শুরুর থেকে ফাঁকা জমি, একদম সে বাড়ি ঘর করা, তারপরে আস্তে আস্তে সমস্ত তা আমরা ভালো কথা কি প্রথমে আমি ঢুকলাম
এয়ারফোর্সে। তারপরে বছর তিনেক পর আমার মেজো ভাই হায়ার সেকেন্ডারি ভালো কমার্সের রেজাল্ট ছিল, কিন্তু ও যেহেতু আমি রাস্তাটা দেখিয়েছিলাম, আমার দেখানোর রাস্তাতে বলে যে না পড়াশোনা আর করলে মুশকিল আছে, বাবাকে সাপোর্ট দিলে আমাকেও চাকরি দিতে হবে। ও এখান থেকে গোকুল রোডে গিয়ে সমস্ত কিছু সিলেকশন হয়ে গেছে। তারপর দমদমে আমার কাকার বাড়িতে গিয়ে মানে ভাড়াতে থাকতেন, ওখানে একটা বেডিং ফিটিং নিয়ে জব্বলপুরে রওনা হয়ে গিয়ে ওইখান থেকে টেলিফোন করেছে, বলেছে চিঠি দিয়ে যে আমি ট্রেনিংয়ে চলে গেছি। আচ্ছা, তো আমাদের এই দুটো মানে পিলার থাকা থেকে যে বাবার একটা বিরাট একটা মনে জোর যে হ্যাঁ আমার দুটো ছেলে যখন দাঁড়িয়ে গেছে তখন এইগুলো আমি পার করে দেবো। পার করে দিতে পারবো। তো বাবারও কিন্তু একটা বিশাল একটা মানে ইয়ে ছিল, মানে রোল ছিল আর কি। বললো না সকালবেলায় উঠেছে মানে আজকে রাত দুপুরবেলায় খাওয়া দাওয়া হলো, রাত্রিবেলায় যে কী হবে তার কোনো ঠিক নেই। তখন সেই খাদ্য সংকট চলছে, রেশনে কেন কোনো চাল ফাল পাওয়া যাচ্ছে না, ঘরেও তখন মানে জমি জমা যা ছিল তখন সব উল্টোপাল্টা হয়ে গেছে। কিন্তু বাবা সেই সকালবেলায় তুলসীতলায় বসে ওই যে প্রার্থনা করছে, মা তো ওইদিকে বিরক্ত হয়ে যাচ্ছে, কেন তাকে তো সংসার চালাতে হয় না। এখন বাবা তো বুঝছে না, বুঝে এই কি এই করছে, কিন্তু বাবা কিন্তু একদম মনস্থির, ও তার ডিটারমিনেশন ঠিক আছে আমাকে কি করতে হয়। তো যাই হোক এগুলো আমি ওই বললাম না একটাকে কিন্তু অশিক্ষিত রাখেনি, দুটো বোন কিন্তু গ্র্যাজুয়েশন করেছে। তো এতগুলো বাচ্চাকে ওই গ্রামেতে মানুষ করা, কাউকে অশিক্ষিত রাখেনি। তো মানে তার যে সেই অ্যাচিভমেন্টটা, এটাও আমার একটা ইন্সপিরেশন। ঠিক। যাই হোক, এবার আমরা তৃতীয় অধ্যায়তে আসি। এটা দাদা বৌদি বিরিয়ানি। আর দিদাবৌদি বিরিয়ানিটা হচ্ছে দাদা আমার একজন ছিল, উনি আমার সঙ্গে কলাইকুণ্ডায় ছিলেন, উনিও এয়ারফোর্সের। আচ্ছা, ওই বাদামতলাতে নিউ লাইট বলে একটা সিনেমা আছে, ওই সিনেমার পাশেই একটা দাস, ওই দাসের পিছনেই হচ্ছে ওনার বাড়ি ছিল। আচ্ছা, আচ্ছা। তা আমি যখন ওই কলাইকুণ্ডা ছিলাম ওনার সঙ্গে ভালো রিলেশন ছিল, ওনার গিন্নির সঙ্গে ভালো ছিল। তারপরে আমি যখন আলাদা হয়ে গেলাম, উনি রিটায়ার করলেন 85 সালে। তারপরে আমি তো এদিক ওদিক চললাম, 95-এ যখন রিটায়ার করে আসলাম তখন আবার ওনার সঙ্গে যোগাযোগ হলো। তো উনি একটুখানি বদমেজাজি ছিলেন আর কি, হঠাৎ হঠাৎ রেগে যেতেন, ভালো লোকের সঙ্গে ডিল করতেন না, ওই জন্য ওই খিটখিটে চক্রবর্তী পুরো বলতো আর কি সবাই। তো তবু আমার সঙ্গে একটা এমন একটা রিলেশন ছিল, আমাকে সমস্ত মনের কথা বলতেন, ব্যাংকের কোথায় অমুক তমক এই সেই ব্যাকগ্রাউন্ডগুলো উনি আমাকে সমস্ত আগে থেকে দিয়ে গেছিলেন। 13 সালে উনি একটা যেদিন জন্মদিন সেই দিনই 28 ফেব্রুয়ারি মারা গেলেন। পুরো বাড়িটা কোনো দানপত্র বা কিছু কাউকে ই করা লিখে টিখে কিছু দিলেন না। তারপরে ওনার মিসেস আসলেন, কানে শোনে না, পেনশনের সমস্ত কাগজপত্র পাঠালাম। আমি বলছি কেন এগুলো আমাকে নিজে হাতে করতে হয়েছে, ওনার সঙ্গে আমার কোনো রিলেশনও নেই, কিছুই নাই, খালি ওনার সঙ্গে এই জানাশোনা ছিল এইটাতে। লোকে আমাকে বলতো কী ব্যাপার তুমি ওই চক্রবর্তীর বুড়ির পিছন পিছনে কারো, তোমাকে কি তার মানে এই পত্র নেবে নাকি? আপনার না দেখো আমার এটা মনে হয়েছে ওনাকে, ওনার বুড়ো বয়সে কেউ নেই, আত্মীয় স্বজন কেউ দেখাশোনা করে না, তো সেই মানবিকতা খাতিরে আমি ওনাকে আসি এখানটায়। এই এখান থেকে ওয়ারলেস পাড়ার থেকে বাদামতলা তো কম দূর না, আমি সাইকেলে যেতাম, গিয়ে দেখাশোনা করতাম, কখন কি দরকার হতো। তারপর যখন মিসেস মারা গেল, পেনশন যখন সমস্ত কাজকর্ম ওইসব কাগজপত্র পাঠানো এটে করা সমস্ত হলো, ব্যাংকে নিয়ে যেতাম। ব্যাংকে জিজ্ঞেস করতো মাসিমা কত টাকা, মাসিমা তো কানে শুনছে না, আমি বলে দিলাম ওই আপনার 20,000 টাকা। তো ওনার ওখানটায় একজন প্রতিবেশী ছিল, তো সনদ বলে, তো সনদটা ওই ভদ্রলোককেও দেখাশোনা করেছে। তারপরে যখন ভদ্রমহিলা যখন একা হয়ে গেলেন ওনাকেও দেখাশোনা করলেন, তখন ওনার সঙ্গে কন্ট্রাক্ট আমার পক্ষে প্রতিদিন গিয়ে ই করা। আমি ওকে একটা বললাম যে তোমাকে ভাই 15,000 টাকা দেবো, তুমি ভদ্রমহিলা পেনশন তুলে তোমাকে টাকাটা দিয়ে দেবে, তুমি সারা মাস ওনার দেখাশোনা করে যা যা দরকার খাওয়া দাওয়া অমুক তমুক সময় দেখাশোনা করবে। তো উনি 17 সালে মারা গেলেন। আমি তখন ব্যাঙ্গালোরে ছেলের কাছে, চিকিৎসাও তত ভালো হয়নি, কারণ আমি ছিলাম না প্রায় 2 মাস, আর দিকে যেতে পারতাম না, খোঁজও নিতাম সম্ভব ছিল না। উনি যখন মারা গেলেন তারপরে সেই 7 দিনই গেছিলাম, তার আগে আমি আর যাইনি। এখন ওই যে ভদ্রলোক দেখাশোনা করতো আর কি, সে ভেবে নিল কি আমি বুড়োকে দেখাশোনা করেছি, বুড়িকেও দেখাশোনা করেছি, তো সম্পত্তি তো আমার হবে, আত্মীয় স্বজন কেউ দেখাশোনা করেনি। এই বিশ্বাস বাবু আসেন, ও মাঝে মাঝে দেখাশোনা করে এই করে, তো ও তো কেউ না, ওনার চলে। তো উনি ভাবলেন কি এই পুরো বাড়িটা আমার, টাকা পয়সা যা হবে সোনাদানা আছে এখানে পাঞ্জাব ন্যাশনাল লকারে। আমি ওই ভদ্রমহিলার সঙ্গে একবার গিয়ে
সমস্ত লকার খুলে তারপর ওইগুলো ফটো টটো তুলে সমস্ত কিছু আমি ওই তোরা নেয়, কিন্তু তবুও আমি গিয়ে আমার নিজের ইয়ের জন্য আমি তুলে নিয়েছিলাম আমার সেফটির দিকে। এই জন্য আমার কোনো আলাদা কোনো উদ্দেশ্য ছিল না যে ওইগুলোকে হাতানো বা এটা। ঠিক আছে। তারপর যখন মারা গেলেন তখন ওনার এক ভাই কোন্নগরে থাকতেন, ভদ্রলোক হিন্দু মোটরে চাকরি করতেন। তো আর ওনার ছিল এক ডাক্তার, ওনার মিসেসও হচ্ছে এই ট্রেন নার্স। তো ওয়ার্ল্ড অফ মানে কোন্নগরে দুটো বাড়ি, অশোকনগরে একটা বাগান বাড়ি, ছেলে ডাক্তার, বৌমা কলেজের প্রফেসর ওই পান্নাদেবী ওই ইয়েতে বালিগঞ্জে গড়িয়াহাটের ওখানটায়। তো কোনো ওদের ইয়ে নেই। ওরা তিনি করলেন কি এই সমস্ত মারা যাওয়ার পর বাড়িটা প্রথমে তো মানে এমনি দাম ছিল প্রায় 20 লাখ টাকা, 12 লাখ টাকায় কেউ নিচ্ছে না। যখন দেখেছে এ তো এই গন্ডগোল, এরা অনেক আর কি কাঠ খড় পুড়িয়ে, ওই ভাই ছিল আর এক বোন ছিল, দুজনে একসঙ্গে করে বাড়িটা আর কি মানে ওনার নামে করে বিক্রি করে এই পুরো টাকাটা যা হলো ওই ভারত সেবাশ্রমকে প্রায় 9 লাখ টাকা দিয়েছিল। আর বাকি যারা আত্মীয় স্বজনের মধ্যে যারা আমাকে একদিন ডেকেছিল, ডেকে কোন্নগরে পুরো একটা সোনার দোকানে পুরো জিনিসগুলো সোনাগুলো আনা হলো, ওখানে সব পুরো বিক্রি করে ওই ক্যাশটা একসঙ্গে করে এবং ওনার নাতির নামে কিছু দিয়ে আমাকেও 1 লাখ টাকা দিয়েছেন। আমার কাছে সেই ছবিটাও আছে। আমি বললাম যে আপনি চেকটা যে দিচ্ছেন আমি তো খেয়ে ফেলবো, তারপরে আর মনে থাকবে না। আমি যে আপনাদের এই দাদাকে দেখাশোনা করলাম, আপনি যে চেকটা দিলেন তার মানে আমার যে কন্ট্রিবিউশনটা তার একটা স্বীকৃতি আপনি দিলেন যে আমার এই সেবাটার একটা দাম দিলেন। কিন্তু এতে কোনো ইয়ে থাকবে না। আমি পুরোটা একটা ছবি তুললাম, মানে দাদার ছবি, আমার ছেলের বিয়েতে এসেছিলেন, আমার ছবি, তারপরে ওনার যে একটা বয়ান যে উনি আমার দাদাকে দিয়ে একটা করে নিচে চেকটা দিয়ে একটা ছবি রেখে দিয়েছি আমি রেকর্ড। এখন দাদা গেল, বৌদি গেল, এখন এই যে সম্পত্তি, এই সম্পত্তিটা হচ্ছে বিরিয়ানি। আচ্ছা, এই বিরিয়ানি নিয়ে এই বিরিয়ানিটাকে মানে সদ্গতি করার জন্য কি কি করতে হয়েছে আর কি, সেটাই হচ্ছে এই গল্পের বক্তব্য বিষয়। এরপরে আসছে সমীর উপাখ্যান। সমীর উপাখ্যান আমার একজন ভগ্নিপতি, সে মানে আমার মেজশালী, দমদমে আমার শ্বশুরবাড়ি, আমার মিসেস ছিল বড় আর ইয়ে হচ্ছিল মেজো আর আরেক ছোট। তো ভোপালে এদের ভেলে চাকরি করতো ভদ্রলোক, কোনো কি কারণে কি চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে ব্যারাকপুরে ব্যানার্জি পাড়ায় একটা ফ্ল্যাট নিয়ে ওখানে থাকতো। আমি এখান থেকে তো ব্যানার্জি পাড়া বেশি দূর না, কিন্তু আমার সঙ্গে এরকম যোগাযোগ রাখতো না। ওনার ভাইয়ের বাড়ি ওইখানটায় সিদ্ধান্ত পাড়ায়, তার সঙ্গে ভাগ্নের বাড়ি ওই পানপাড়ায়। পুরো মানে বাড়িতে রাত্রি 2টোর সময় আমার শালি টেলিফোন করছে যে এরম এরম খবর পেলাম যে সমীর মারা গেছে, মানে ওর হাজব্যান্ড, আমার ভাইরা ভাই। তো আপনি গিয়ে একটু খোঁজ নেন। টিটাগড় থানাতে এরকম টেলিফোন করেছিল, অমুক বাবু আছে, তার সঙ্গে যোগাযোগ করুন করে। তখন আমরা এই কি মহা মুশকিল, শীতের রাত্রি, তখন ফেব্রুয়ারি মাস। তো যাই হোক, তবু আমি টেলিফোন করে নাম্বার দিয়েছিল, জানলাম যে হ্যাঁ ব্যাপারটা সত্যি। মানে ফ্ল্যাটের মধ্যে মরে পড়েছিল, 2 দিন আগে মরে গেছে, কেউ খোঁজ খবর রাখেনি। ফ্ল্যাটে 24 জন আর কি অকুপেন্ট আছে, একটা লোকও গিয়ে আমার যোগাযোগ রাখতো না। এবং আমি যখন টেক কেয়ার করেনি, আর কখন যে মারা গেছে কিছুই কেউ জানে না। আর ওই যখন বাইরে যেত গিয়ে হোটেল থেকে খাবার নিয়ে আসতো বা ওইরকম খেত, কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতো না। তারপর যখন এই মারা গেল আর কি, তারপরে আমি যখন খবর পেলাম, আমার আরেকটা ভগ্নিপতি ভাইরা ভাই ছিল দমদমে, তাকে খবর পাঠালাম, সে আসলো। পরের দিন সকালবেলা টিটাগড় থানায় গেলাম, টিটাগড় থানা থেকে পুলিশ আসলো, শালি তখন ভোপালে। তো সেও বললো যে আমরা আসছি ভাই, প্লেন টিকিট পাচ্ছেন। ওর মেয়ে একজন ওরকম, সেও রিপোর্টার আর কি, ওই ভোপালেই আর কি। তো আর ছেলে থাকে সুইজারল্যান্ডে, সেও একজন ইঞ্জিনিয়ার। তো ওইখান থেকে মানে প্রায় সেটেল হয়ে গেছে আর কি, অনেক দিন ধরে আছে। তো ছেলেও ভালো, মেয়েও ভালো, পড়াশোনা করেছে। আমার শালিও একজন শিক্ষিতা, কিন্তু এই কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখতো না। কারণ কি আমি জানি না, কেন ছেলের বিয়ের সময় আমি গেছিলাম ভোপালে, তখন আমার সঙ্গে ওই আমার যে ভাইরা ভাই দমদমের, তার সঙ্গে তার ভাই গেছিল, সে পুলিশে চাকরি করতো। তো সে বলছে কি যে না, সমীরকে কিন্তু গার্ড দিয়ে রাখবেন, মানে ড্রিঙ্কস করতো, এদিকে করতো, মানে ঠিক ও মানে নিজের ইয়েতে ছিল না। তখনই দেখলাম যে ছেলের সঙ্গে বাবার সঙ্গে একটুখানি রিলেশনটা ঠিক মতো নেই, তখনই বুঝেছিলাম, মানে গিয়ে প্র্যাকটিক্যালি আমি দেখলাম। তবে যখন একদিন মারা গেল,
মারা গিয়ে তারপর শালি আসলো, তারপর ডেড বডি তো ইয়ে করতে হবে, শনাক্ত করতে হবে, তা নাহলে তো হবে না। আবার বিএন বসে তখন বডি ছিল মর্চারিতে, ওখানে আসলাম। আমি গল্প করতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই পুরো জিনিসগুলো আমাকে প্র্যাকটিক্যালি আর কি করতে হয়েছে আর কি। এবং কী কী ডিফিকাল্টি, তারপরে যে ফ্ল্যাটে ছিল, কেন ওটা তো যে ওয়ার্ডের আন্ডারে পড়ে, তার সে কাউন্সিলের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, ডেড বডি হ্যান্ড ওভার করার একটা ব্যাপার আছে, মানে সম্পূর্ণই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা করতে হবে। তা কাউন্সিলরকে খুঁজে খুঁজে পারলাম, আমি বড় বলের ওখানে থাকতো, ওখানটা কোনো একটা দোকানের সে মালিক আর কি, সেখানে গিয়ে সে নিলাম। তারপর শালিকে নিয়ে তারপরে থানাতে গেলাম, থানাতে গিয়ে বডিটাকে তখন আবার সেই হ্যান্ড ওভার করলো। ওইটা নিয়ে গিয়ে সেই ব্যারাকপুরের সেই যে মর্চারি আছে ওই কোর্টের পাশে, সদরবাজারের ওই পাশে, ওইখানে নিয়ে যাওয়া হলো। শালিকে এটা সেটা ইন্টারভিউ অমুক তমুক করলো। তারপর সেই মর্চারিতে গিয়ে সেই এত গন্ধ দুর্গন্ধ, সে টেকা যাচ্ছে না, ওইখান থেকে বডিটাকে নিয়ে আসা হলো। নিয়ে এসে ইয়েতে আসলাম, এই কী বলে ব্যারাকপুরে রাসমণি ঘাটে, বলে এখানে হবে না। আবার সে নিয়ে গেলাম ইয়েতে খড়দাতে, খড়দার ওখানটায় গিয়ে যখন সমস্ত পোড়ানো হয়ে গেল, তখন প্রায় সূর্যটা ডুবছে গঙ্গার উপরে আর কি। তা আমি বললাম, দেখো ভাই, তোমরা তো দমদমে চলে যাবে, ওখানে শ্বশুরবাড়ি ওখানটা দেখাশোনা করো, এখন আমার ডিউটি যা আমার শেষ, আমি করে দিয়েছি, আমাকে এর মধ্যে আর কিছু করো না। সেই দিন তাই সারাদিন আমার তাই এতে গেল। তো সেই দিনই আমার এক বন্ধুর আবার এই পালকিতে ছেলের বউ বাজছিল, তো দিনের বেলা সারাদিনই গেল সব যাত্রী, রাত্রিবেলা আবার গেলাম বিয়েতে যাত্রী। মানে এগুলো আমার লাইফে আর কি এক একটা এমন ঘটনা আর কি। তো সেই পুরো ঘটনাটাই সময়ের অপেক্ষান। আচ্ছা, আর তপস্যার পরে এই হচ্ছে আমার যে হোম ডেলিভারি, যে আমাকে খাবার দেয়, এই তার জীবনীটা। সেও একজন মানে ওই দমদমে নাগের বাজারে থাকতো, ওই ছোটোবেলার থেকেই মানে ছোট ছেলে তো অ্যাডিক্টেড হয়ে গিয়ে মানে বাবা নিজে কান্নাকাটি করতো, ভাই এসব করিস না। ও আর টাকা পয়সা ওড়াতো, এখানে গিয়ে তো ওখানে লোকের সঙ্গে গিয়ে তো ওই হেরোইন অমুক তমুক খেয়ে মানে ও একটা বাজে লাইনে চলে গেছিলো। তো সেই ছেলেটা যে কী করে ফিরে আসলো, আবার বিয়ে করলো, তারপরে হোম ডেলিভারি বিজনেস চালু করলো। মিসেস গল্পটাই আপনি তুলে ধরেছেন, আমরা তো তুলে ধরেছি। এরপরে আসছি মায়ের মুখোমুখি। মায়ের মুখোমুখি, এটা একটা ওই ছেলের মানে নাতির জন্মদিনে, মানে এটা বেশিরভাগই দক্ষিণেশ্বরের পুরো তখন আদল সমস্ত কিছু ওই মন্দিরের ভেতরে ভক্তরা কী করছে, লাইন দিচ্ছে, তারপরে ওই যে দণ্ডি কাটা, তারপরে মায়ের পাশ বাইরের দিকে যেসব স্ট্যাচুগুলো আছে এরকম আর কি। ওই আমার বেয়াই মশাই সে ওই ভান্ডারা করে অমক তমক করে উত্তরকাশীতে একটা টাকা পাঠিয়ে ওই সন্ন্যাসীদের দিয়ে একটা অনুষ্ঠান করেছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ওই অনুষ্ঠানটা করলাম, সেইটা অনুষ্ঠান করলাম, আমি মাকে গিয়ে নাতির নামে যে পুজো দিলাম, তার একটা মানে আশীর্বাদের একটা ইয়ে করলাম, কোনটা আর কি বড় আর কি, আমার প্রশ্নটা উঠেছে। এরপরে আসছি বক্রেশ্বরে এলাম, মানে আপনি বক্রেশ্বর গিয়েছিলেন আর কি। এই ভারত সেবাশ্রম ওখানে একটা এক মাতাজি ছিলেন আর কি, মাতাজির দুটো আর কি আশ্রম ছিল বক্রেশ্বরে, ওই ঠিক বাস স্ট্যান্ডের কাছে, বিরাট এরিয়া, মানে প্রায় 5 বিঘার মতো জমি। ওখানটায় 3টে ভাগ, একটা মন্দিরের পাট, একটা মাতাজি থাকতেন, আর একটা হচ্ছে ওই মানে কিছু কিছু আর কি ডোনেশন করে যারা নিজেরা বাড়ি করে থাকতে চায়, ওরকম একটা ইয়ে ছিল আর কি। তো এরা আমি একটা বার্ষিক অনুষ্ঠানে আমি ওখানে গেছিলাম, যেখানে কি আমার এই যে বিআই মাসের এক বন্ধু ছিলেন আর কি, সে অর্ডিন্যান্সে ওনার সঙ্গে চাকরি করতেন। বিআই মাসে পুরো চাকরি করে অর্ডিন্যান্স থেকে ফ্যাক্টরি পেনশন পাচ্ছে, কিন্তু উনি 9 বছর চাকরি করার পর ওই সর্বানন্দ মহারাজ উনি ভারত সেবাশ্রমে যুক্ত হয়ে গেলেন। ওই মাতাজিরই আর কি দেখাশোনা করতেন আর কি। মাতাজির আর একটা আশ্রম আছে উত্তরকাশীতে। উত্তরকাশীটা হচ্ছে একদম এক্সট্রিম চায়না বর্ডার, মানে হরিদ্বার থেকে প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার জার্নি বাসে। তো ওইখানটা আমি অনেকবার গেছি, এবং ওইখানে আগেরটা বলে নিয়েছি আর কি, যে আমি একবার 12 সালে গেছিলাম, যখন কি ওই কেদারনাথে যে ওই ইনসিডেন্টটা হলো আর কি, ঠিক আগের বছর। তা আমি 1.5 মাস ছিলাম ইয়েতে উত্তরকাশীতে। উত্তরকাশী থেকে ওই মাতাজিরই ওই উত্তরকাশীর আশ্রমটা প্রায় 4 তলা মতো, বেশ বড় আশ্রম, প্রচুর লোকজন যারা যাত্রীরা যায় ওখানে থাকে, থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া ওই একজন
গৌতম মহারাজ আছে, এই গৌতম মহারাজের সঙ্গে কিন্তু ওই আমার প্রথম পরিচয় বক্রেশ্বরে। আচ্ছা আচ্ছা। এবং ওই সর্বানন্দ মহারাজের সঙ্গে যেহেতু বিআই মশাই জানাশোনা ছিল, তা আর ওই সর্বানন্দ মহারাজের আন্ডারেই গৌতম ছিল আর কি। তারপরে ওই আমরা ওখানে গেলাম, গিয়ে ওরা কি করে পুরো 3 দিনের প্রোগ্রাম থাকে। একদিন পূজা পাঠ থাকে, আর একদিন ওই যত গ্রামের লোক থাকে আচ্ছা প্রায় 1000-3 লোক আর কি, ওরা ওখানে নিজেরা রান্না করে, আচ্ছা মানে লোক দিয়ে রান্না করে। এবং মহারাজ নিজে 3 ডেকচি আর কি পায়েস রান্না করে, বাহ বসিয়ে সমস্ত একদম গ্রামের লোকদের খাওয়ানো হয়। সেদিন আর কেউ রান্না করবে না, ওখানে বসিয়ে খাওয়া হয়। আবার বিকালবেলায় ওদের কম্বল, তারপরে এইসব অনেক গরম কাপড় ওদের সব ডিস্ট্রিবিউশন করা হয়। এটা মানে ওই মহারাজের ইয়ের থেকে আর কি করা হলো। সেই প্রথম আমি যখন এই বক্রেশ্বরে গেলাম, তখন থেকে কিন্তু আমার ভারত সেবাশ্রমের সঙ্গে একটা যোগাযোগ হলো। বুঝতে পেরেছি। তারপরে ওই গৌতম মহারাজ আমাকে বলে, আরে আপনি চলে আসুন। আমি মে মাসের শেষের দিকে গেলাম, গিয়ে ওখানটায় তখন মানে সিজনটা শুরু হয়, মানে অক্ষয় তৃতীয়ার থেকে শুরু হয়, আবার চলে একদম ভাই তৃতীয়া পর্যন্ত। তো ওখানে গেলাম, গিয়ে তো কিছুদিন থাকলাম। থেকে মহারাজ বললো যে, আরে গঙ্গোত্রী তো এক পার্টি যাচ্ছে হালি শহরের, আপনি কি যাবেন? আমরা চলো। তো ওদের সঙ্গে আমি গঙ্গোত্রী ঘুরে চলে আসলাম। বাহ গঙ্গোত্রী ঘুরে একটা ভালোই লাগলো একটা। আর গঙ্গোত্রীকে একটা সুবিধা কি, একদম মন্দিরের সামনে বাস পর্যন্ত যাবে, হাঁটাহাঁটি করতে হবে না, কোনো প্রবলেম নেই, আবার বাসেই ফিরে আসা যাবে। তো গেলাম, ফিরে আসলাম। রাস্তার মধ্যে আসার সময় বিকালবেলায় দেখি একটু মেঘ করলো, হঠাৎ বৃষ্টি হলো, পুরো রাস্তা বন্ধ হয়ে গেল। ভাইদের রাত্রিবেলা কি সারা রাত্রি এখানে থাকতে হবে? তো দেখলাম না, 8টা নাগাদ আবার রাস্তা খুলে গেল, আমরা ফিরে আসলাম। তো ফিরে আসার পর তো ওখানে একজন, তখন থেকে এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, তার নাম হচ্ছে রিঙ্কুদা। রিঙ্কুদার গল্পটাও পাবেন। আচ্ছা ওনার একটা প্রমিনেন্ট ফিগার এই জন্যে যে ওনার সঙ্গে আলাপ যখন হলো, উনি হচ্ছে প্রবাসী বাঙালি, দিল্লিতে থাকেন, আচ্ছা আর অস্ট্রেলিয়াতে জাহাজে চাকরি করেন। বাহ তো যখনই আর কি ধরুন অস্ট্রেলিয়া থেকে ছুটিতে চায়, এখন এসছে, এখন আবার উত্তরকাশীতে গেছে, এই রিসেন্ট আমি আজকে খবর পেলাম। তো উনি আশ্রম টাশ্রম বানানোর একটা প্ল্যান করছে আর কি, জমি টমি নিয়ে। আচ্ছা আচ্ছা তো ওইখানে যখনই আসতেন আর কি, ব্যাগ ওর রেডি থাকতো, ওই ব্যাগটা খুলে ট্রেকিংয়ে বেরিয়ে যেত, কোথায় কোথায় যাবে তার ঠিক নেই। আচ্ছা তা আমি বললাম যে, আপনার প্রোগ্রাম কি এরপরে? বলে, আমি এরপরে তো যমুনোত্রী যাবো। বলে, খুব ভালো কথা, আপনার সঙ্গে যাবো। বললাম, ওইরকমভাবে যাওয়া যাবে না, কেন আমি আপনাকে টেস্ট করে নেব যে আপনি ওই পাহাড়ে উঠতে পারবেন কিনা, ফিট না কিনা, এন্ডুরেন্সটা আপনার কি, আপনি ওই ধকল সইতে পারবেন কিনা। তো ওখানে একটা নাচিকেতা তাল বলে প্রায় ধরুন 6000 ফুট ইয়েতে উপরে, বাসের থেকে নেমে অনেকটা হাঁটতে হয়। আর ভিতরে একটা লেক আছে, আর ওখানে একটা মন্দির আছে, তাছাড়া ওখানে কেউ থাকে না, একটা ওই সাধু মহারাজ থাকে, ওই রান্না বান্না করে, 2টো গরু টরু আছে এই ওখানটায়। সন্ধ্যের আগে ফিরে আসতে হবে। ওইখান থেকে আবার নিচে আনলাম, এসে আমরা আবার উত্তরকাশীতে ফিরে আসলাম। এটা 1 নম্বর হলো। 2 নম্বর বললো যে, এই মন্দিরের পিছনের দিকে বিমলেশ্বরী মন্দির বলে একটা মন্দির আছে। ওই বিমলেশ্বরী মন্দিরে গেলে পরে মানে উত্তরকাশীটা হচ্ছে একদম বাটির মতো, পুরো চারিদিকে একটা ভ্যালির মতো চলে না, পুরো পাহাড় চারিদিকে ঘেরা, মাঝখানে খালি, হাইট মাত্র 1500 মিটার মতো, একদম পুরো যেখানে উপরের চারিদিকে পাহাড়গুলো 4 থেকে 5000 মানে মিটার, তখন ওইটা হচ্ছে ওখান থেকে পুরো বিমলেশ্বরী মন্দির থেকে পুরো নিচেরটা একদম দেখা যায়, একদম হাই ভিউ, একদম গঙ্গা নদীটা সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর নিচে শহরটা আছে, ছোট্ট শহর, বেশি বড় না। আর বেশিরভাগই ওই সব মন্দির, তারপরে এইসব ধর্মশালা এইসব। তো উনি বললেন যে, ঠিক আছে, অমুক তারিখে আমরা যমুনোত্রী যাব। কত কিলোমিটার? 128 কিলোমিটার বাসে যেতে হবে। এখানে যমুনোত্রীর ওখানে আগে একটা ওই জানকি আছে, তাল আছে, ওখানটায় গিয়ে নামতে হবে। নেমে ওখান থেকে ইয়েতেও যায় অনেকে, ওই যে ডলি আছে, তারপরে খচ্চর আছে, তাও যাওয়া যায়। আমরা বললাম না, 5 কিলোমিটার হাঁটতে হয়। আমরা বিকেলবেলা হাঁটতে শুরু করলাম, একদম খাড়া। আর ওখানে কি এরকম প্লেন না, এরকম সিঁড়ি দেওয়া, সিঁড়িতে আরও অসুবিধা, কেন ওই যে আপনাকে ঠিক ওই হাইট মতো তো পা রাখতে হয়। ওই কোনো মতে ওইখান থেকে গেলাম, গিয়ে সন্ধ্যেবেলায় গিয়ে আমরা পৌঁছলাম। তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে নিলাম। বলে, থাকবো কোথায়? বলে, এখানে গোয়া আছে, একটা নেপালি গোয়া আছে, ওইখানটা একদম ফার্স্ট ক্লাস,
বিজুলি টিজুলি পাতা আছে, কম্বল টম্বল পাওয়া যায়, ওখানটায় শুয়ে যাবেন, কোনো গরম লাগবে না। গরম লাগবে একদম, কোনো ঠান্ডার কোনো ব্যাপার না। রাত্রিবেলা ওখানটায় গিয়ে আরামসে থাকলাম। আর নিচেই হচ্ছে একটা ওই মানে উষ্ণ মানে ওই ইয়ে আছে না, ওই হট স্প্রিং যেটা বলে, ওইখানটায় নিচেই আছে মন্দিরের পাশে। আমরা ওখানে সকালবেলা স্নান করলাম। চারিদিকে তো টেম্পারেচার তখন হয়তো 2 কি 3 এরকম চলছে আর কি। স্নান টান করে মন্দিরে পুজো দিলাম, দিয়ে ওখানে ব্রেকফাস্ট করলাম, করে আবার বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম। সন্ধ্যাবেলা এসে আমরা মন্দিরে পৌঁছে গেলাম। হ্যাঁ, দেখলেন তো, এই যে 5 কিলোমিটার হাঁটা কিন্তু কম কথা না, আর একদম খাড়া। আর কি রাস্তাগুলো কি এই একদিকে লোক উঠছে, আর দিকে খচ্চর নামছে, আবার আর একদিকে নামছে, মানে 3টে আর কি রো। এই রো মেনটেন করে কে কখন পড়ে যায় তার ঠিক ঠিকানা নেই, রিস্কি আর কি। তা মোটামুটি আপনার এই বইতে মানে 8টা আর কি মানে অধ্যায় রয়েছে, মানে 8টা গল্প আর কি। উত্তরকাশী মানে ওই যে আমি এই গঙ্গোত্রী, যমুনোত্রী, তারপরে আমি কেদারনাথেও গেছি। এটা হচ্ছে আরো ভয়াল, মানে ভয়াবহ। মানে তখন ছিল 15 কিলোমিটার, 15 কিলোমিটার বাই ওয়াক। আপনি হেঁটে চড়াই করেছেন? না, সেটা আমি বলছি এক্সেপশনাল এই জন্যে যে রিঙ্কুদা বলেছে, দেখুন আমি সামনে সামনে হাঁটতে থাকবো, যদি কোনো কারণে আপনি পিছিয়ে পড়লেন আমি কিন্তু থামবো না, আপনিও পড়ে থাকলেন ওখানটায়। তো একটা ভয় দেখিয়ে দিয়েছে, তারপর ওকে তো ফলো করতে হবে। তো যাই হোক, মাঝে মাঝে একটু রেস্ট টেস্ট করে এরকম ফলো টোল করে আমরা ভোরবেলায় 4টের সময় ওরকম লাঠি টাঠি নিয়ে, তার আগে ওরকম বাসে গেছি, গিয়ে ওখানে গরুকুণ্ডেতে থেকেছি, থেকে ভারত সেবাশ্রম ছিলাম সকালবেলা 4টে নাগাদ। আর রাত্রিবেলা তো ঘুম হচ্ছে না, কোনো নদীর ঝরঝর সেই ওই মন্দাকানী নদীর সেই জল আর কি পাশ দিয়ে যাচ্ছে। তবে লাঠি টাঠি নিয়ে আমরা শুরু করলাম। মোটামুটি 6 ঘন্টা সলিড আমরা আপ অ্যান্ড ডাউন করে আমরা আবার ওখানে একটা জায়গায় গিয়ে পুরো মন্দিরটা ভিউটা দেখা যায়, একটা সোজা দেখা যায় যে এখানটা মন্দিরটা। সব জায়গায় দেখা যাবে না, কিন্তু ওই পার্টিকুলার ভিউতে দেখা যাবে যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমরা গেলাম, গিয়ে ওইরকম 10টা নাগাদ গিয়ে 6 ঘন্টা কন্টিনিউয়াসলি হেঁটে মন্দিরে পৌঁছলাম, গিয়ে লাইন দিলাম। লাইন দিয়ে তারপর ওইসব বলে পুজো দিতে হবে, পুজো টুজো দিলাম, মন্দিরের মধ্যে ঢুকলাম, সমস্ত পুজো টুজো হলো, প্রসাদ টসাদ নিলাম, ওখানে খাওয়া দাওয়া করলাম। খেয়ে তখন ওই যে শঙ্করাচার্যের মন্দিরের চাতালটা তখন আছে, রোদ্দুরটা তখন একদম পুরো মাথার পরে। বলে দেখুন 2 ঘন্টা আপনি এখানে চাতালে শুয়ে নিন, রেস্ট করে নেবেন, তেমন 2টো যখন বাজবে আমরা এখান থেকে রওনা দেব। যখন রওনা দেওয়ার সময় তো শর্টকাট মারছে, এই পাহাড়ে যাওয়ার পর তারপর ঝপ করে নিচে নেমে যাচ্ছে। কারণ এতে কি হয়, অতক্ষণ আর হাঁটতে হবে না, ওই নিচের রাস্তা তো দেখা যাচ্ছে, কিন্তু যারা জানে তারাই তো যেতে পারবে, নাহলে তো রাস্তা হারিয়ে যাবে। আর এই তো পুরো ওস্তাদ, ওই শর্টকাট নামলাম, নেমে 4 ঘন্টার মধ্যে আমরা আবার গরুকুণ্ডে ফিরে আসলাম। ফিরে এসে তারপর ওখানটায় আমরা রাত্রিবেলায় থাকলাম, থেকে সকালবেলায় বললো, দেখুন আমার তো আরও 5টা কেদার আছে, তো আমাকে ওই কেদারগুলো করতে হবে, মানে আলাদা আলাদা নাম আছে আর কি। ওই মানে এটা তো কেদারনাথ, এরকম আরও 5টা কেদারের এরিয়া আছে। উনি ওইখানে চলে গেলেন, কারণ আমার তো বদ্রীনাথ দেখার ইচ্ছা। আমি ওইখান থেকে আবার গুপ্তকাশীতে আসলাম। গুপ্তকাশী থেকে রাস্তাটা আলাদা, ওইখান থেকে দেখা যায় যে একটা তো উকি মঠ বলে একটা জায়গা আছে, আর ওই যেটা ইয়েতে যেতে হলে পরে বদ্রীনাথে যেতে হলে পরে ওটা আলাদা যেতে হবে। ওইখানে আমি রাত্রিবেলায় থাকলাম, থাকাটার পর সকালবেলা নিজে বাস ধরলাম, বাসে করে মন্দিরে যাচ্ছি। মন্দিরে গিয়ে তো ওইখানে স্নান টান করলাম। বলে যে এখানটায় যে যারা শ্রাদ্ধ টাদ্ধ করলে মানে গয়ার থেকেও বেশি পুণ্য, কেন পাণ্ডবরা এখানে দিয়েছিল। এবং মহাদেব যখন আর কি, তো ওইসব পৌরাণিক অনেক রকম কাহিনী আছে। তো ওখানে স্নান টান করলাম, পুজো টুজো দিলাম, দিয়ে তখন ঘুরে বেড়াই একা একা। এতদিন তো 3 দিন তো 3টে জায়গায় তো ওর সঙ্গে ঘুরেছি, 2টো জায়গায়, এখানে তো কেউ নেই। তখন এদিকে কোথাও ঘরে করছি করে, এখন যে ড্রাইভারটা আমাকে নিয়ে এসেছিল সেও দেখে ওখানে ওই স্ট্যান্ডে দাঁড়িয়েছে। তো আমাকে বলে যে, আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করবো? আমি বললাম, বলো। তোমাকে আমি কোথাও দেখেছি আর কি। আমি কোথায় দেখেছো বাবা? তোমাকে তো আমি দেখিনি। তখন আর ছোটো ছিল আর কি, তখন 10-12 বছর আমার সঙ্গে কলাইকুণ্ডাতে আমার ছেলের সঙ্গে একই স্কুলে, সেন্ট্রাল স্কুলে পড়তো। তারপর রিটায়ার করেছে, রিটায়ার করে ফ্যামিলি দেহরাদুনে রেখেছে। এখন ওই ট্যাক্সি চালিয়ে ও না, যাই হোক রিটায়ার করে যা পায় আর ওইটা ট্যাক্সি চালায়।
তো তার সঙ্গে হঠাৎ আমার সঙ্গে দেখা হলো। তখন বলে যে আঙ্কেল তুমি আমাকে তো চিনতে পারছো না, আমার নাম এই, তোমার ছেলের নাম এই। আমরা তোমার ছেলে কোথায় আছে? আমি বললাম ও তো এখন ব্যাঙ্গালোরে আছে। বলে নাম্বারটা আছে। ও ছেলের সঙ্গে কথা বললো, তখন ছেলেও খুব খুশি হলো যে দেখো অ্যাটলিস্ট বাবা গেছে, অ্যাটলিস্ট কেউ আর কি জানাশোনা আছে। তখন ও বলে যে দেখো আমি তো এখন ভরিদিনাতে কিছুই জানি না, এখন ঘুরতে কোথায় ঘুরবো আমি তাও বুঝতে পারছি না। এখানে তো অনেক কিছু ঘোরার আছে, মানে সেই যে পাণ্ডবরা সেই স্বর্গারোহণ করেছিল, ওখানে ভীমের যে একটা ইয়ে ছিল, তারপরে ব্যাসদেব যেখানে রামায়ণ রচনা করেছিলেন, ও আমাকে করলো কি সমস্ত জায়গাগুলো ঘোরালো। ঘুরিয়ে এখন দুবেলা খাওয়া দাওয়া করলাম, করে বলে যে তুমি ওই হোটেল ফোটেল ছেড়ে দাও, তুমি আমার কাছে রাত্রিবেলা থাকবে, আমি যেখানে থাকি সকালবেলা তোমাকে আমি বাসে তুলে দেবো, কোনো অসুবিধা নাই। তো সেটা একটা পিকুলার জিনিস, ওই একটা অচেনা জায়গায়। আবার আজকাল তো অত বেশি কেউ পড়াও করে না, তবুও মানে ওই ছেলেটা যে মনে রেখেছে আমাকে, এবং আমাকে যে ওই একটা অচেনা জায়গায় আমার যে পুরো ঘোরালো, এটা আমারও লাগ যে তার সঙ্গে যে পরিচয় হবে। আর ওর মধ্যে একটা গল্প মানে ইয়ে আছে, যখন আমি ইয়েতে বদ্রীনাথে পৌঁছলাম আর কি, ওই যে প্রাকৃতিক সৌন্দর্যটা না, ওই যে পাহাড় দিয়ে ঘেরা পুরো সেটা তুলে ধরা আছে, প্লাস বদ্রীনাথের পুরো ডিটেলসগুলো দেওয়া আছে, মন্দিরের বিভিন্ন ধরনের রিচুয়াল যা হয় এগুলোর মধ্যে পুরো, মানে এই গল্পটা পড়লে মানে সে 4টে ধাম সম্বন্ধে মোটামুটি একটা জানতে পারবে। আমাকে অনেকে বলেছে আমার তো ঘোরানি দরকার না, আপনি যা লিখে গেছেন আর কি, তাতে আমার পুরো ঘোরা হয়ে গেল। নীলমণিবাবু একটা হিসেবে কত পাতার বই এটা? এটা আমার 285 মতো হবে, তো 286 তো 286 288 কত দাম রাখা হয়েছে এটা? এটা 400 টাকা রেখেছে। আর যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে পারে? আমার কাছে ডাইরেক্টও করতে পারে, আর সে যদি বলে তাহলে আমি আমার মোবাইল নাম্বারটা লেখা আছে বইয়ের পিছনে, আছে কিনা জানি না, সে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। সে আমার নাম্বারটা যদি তাদের বলে দেবেন যে এই নাম্বারটা এই বইটা যদি প্রয়োজন হয় তাহলে এনার সঙ্গে যোগাযোগ করে আপনি বইটা কালেকশন করতে পারেন। আমার কাছে বইয়ের স্টক আছে, এখানে এসেও কালেকশন করতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিলেন নীলমণি বিশ্বাস এবং ওনার লেখা বই, এই নির্বাচিত গল্প সমগ্র। আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে নীলমণিবাবুকে আপনারা ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। স্ক্রলে আমি মোবাইল নাম্বারটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনি একবার মোবাইল নাম্বারটা বলেও দিতে পারেন। মোবাইল নাম্বার হচ্ছে 8902231017। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নতুন ভিডিও দেখতে চোখ রাখুন 24/7 তারা সমাচারের পর্দায়। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নীলমণিবাবু, আপনাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। 24/7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। Exclusive jewelry collection DTC London द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का।